প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা গুণগত রসায়নের 4 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। তো গুণগত রসায়নের 4 নম্বর লেকচার আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম গত লেকচারে। কোয়ান্টাম সংখ্যার মধ্যে কোয়ান্টাম সংখ্যা কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বা কি দ্বারা প্রকাশ করা হয়, এর মাধ্যমে কি বোঝা যায়, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি, সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণু কি বোঝা যায়, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কি এবং চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি নির্ণয় করা যায়, এবং চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে যে একটা পরমাণুর কৌণিক অবস্থান বা বিন্যস্ত হইলে, কক্ষপথগুলো বিন্যস্ত হইলে ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করে তা জানা যায়, অথবা অরবিটাল সংখ্যা নির্ণয় করা যায়, তা আমরা শিখছি। তো আজকে আমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু আলোচনা শুরু করব। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা দেখছিলাম যে সেখানে আমরা দেখছিলাম যদি আমাদের এন এল উপস্তর, এরপরে আমরা এম এর মান, এরপরে অরবিটাল ও শেষে ইলেকট্রন নিয়ে কথা বলছিলাম। তো আমরা দেখছি, আমি এবার 3টাই আমি করি, কতদিন যেহেতু জানা আছে। এন এর মান 3 হইলে এল এর মান হবে 0, 1, 2, যেহেতু 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে 0, 1, 2। উপস্তর হবে 3s, 3p, 3d। আমরা জানি এল এর মান 0 হইলে s, 1 হইলে p, 2 হইলে d এবং 3 হইলে f, এটা আমরা জানি। এবং আমরা গত লেকচারে আলোচনা করছি এভাবে যদি 0 হয়, এটা হলো 0, কারণ -0, 0 প্লাস 0, মাইনাস এল 0 প্লাস এল সূত্র। 1 হইলে -1, 0 প্লাস 1, 2 হইলে -2, -1, 0 প্লাস 1 প্লাস 2। এখন আমরা এখান থেকে দেখো একটু জিনিস দেখো যে এস এর অরবিটাল আমাদের একটা, পি এর 3টা, ডি এর 5টা অরবিটাল। আমরা যদি এরকম করি এফ এর যাই, এফ এর 7টা অরবিটাল আছে। এবং আমরা এও বলছিলাম যে একটি অরবিটালে কখনো দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না। 5টা অরবিটালে 10টা ইলেকট্রন, 3টা অরবিটালে 6টা ইলেকট্রন ও এস এর একটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে। তাই 3 নম্বর শক্তি স্তরে 10, 6, 16, 18টা ইলেকট্রন। আমরা বলছিলাম অরবিটাল সংখ্যা n স্কয়ার, অর্থাৎ এখানে 3 যদি হয় 3 এর উপর স্কয়ার দাও, তাহলে 3 3 9টা, 5 3 8 একে 9টা। এবং ইলেকট্রন সংখ্যা হয় তাকে 2 দিয়ে গুণ করলে অরবিটালের দ্বিগুণ, তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করি 3 3 9 2 18, তাহলে 2n স্কয়ার, 2n স্কয়ার, 10 6 16 17 18টি। এটা হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তরে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। এছাড়া সহকারী উপশক্তি স্তরে আমরা অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারি। উপশক্তি আমাদের আছে এস, আমাদের আছে পি, আমাদের আছে ডি। আমরা জানি এল এর মান 0 হইলে এস, 1 হইলে পি, 2 হইলে ডি ও 3 হইলে এফ। মনে রাখবা উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হলো 2l + 1 সংখ্যক। তাহলে আমি একটা মান বসাই দেখি, এল এর মান যখন 0 তখন এস, তাহলে এস এর ক্ষেত্রে আমরা এল এর মান বসাবো কত, 0। 2 × 0 + 1 = 1, একটি অরবিটাল। তাহলে কয়টি অরবিটাল, তাহলে এস এ থাকবে একটি অরবিটাল। আমরা 2l + 1, আমরা যদি পি এর কথা বলি, পি এর ক্ষেত্রে এল এর মান আমাদের কত, 1। তাহলে এখানে 1 বসাই দাও, 2 × এল এর মান 1 + 1, 2 × 2 = 3, তাহলে পি এর অরবিটাল আমাদের 3টা। আবার 2l + 1, এখানে যদি আমি ডি এর ক্ষেত্রে ধরি, ডি এর ক্ষেত্রে এল এর মান কত আমাদের, ডি এর ক্ষেত্রে এল এর মান আমাদের 2, এল এর মান 2 মানে 2 × 2 + 1, 2 × 4 = 5। ডি এর কিন্তু 5টি অরবিটাল।
এরপর আমরা যদি এফ এর কথা ভাবি 12 প্লাস 1, তাহলে এফ এর ক্ষেত্রে এল এর মান আমাদের হলো 3, 2 ইন্টু 3 প্লাস 1 ইকুয়াল টু 3 দুগুণ 6 কে 7, 60টি অরবিটাল। এফ এর আছে 60টা অরবিটাল, আমরা যদি এফ এর এভাবে বের করি 60টি অরবিটাল বের হবে। আর যেহেতু আমাদের অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা যেহেতু ইলেকট্রন সংখ্যা অরবিটালের সংখ্যার দ্বিগুণ, সুতরাং আমি যদি এখানে সামনে একটা 2 বসাই দিই তখন এটা হবে ইলেকট্রন সংখ্যা। তাহলে 2 না থাকলে আমাদের হবে অরবিটাল সংখ্যা, আর 2 থাকলে আমাদের দ্বিগুণ করলে আমাদের হবে ইলেকট্রন সংখ্যা। 2 দিয়ে গুণ করলে আমাদের এখানে 2 একটা বসবে, তখন এখানে হবে 1 গুণন 2 ইকুয়াল টু 2টি। তাহলে এখানে আমাদের দেখো পি এর ক্ষেত্রে এখানে 1, তাহলে 3 দুগুণ হবে 6টি, এটা তখন 2 আসবে একটা, তাই নাকি? তাহলে এটা হবে 14টি, আর এটা হবে কত? 14টি, আর এটা হবে তোমার হলো 10টি। এর চেয়ে উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা এবং সর্বোচ্চ অরবিটাল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখন এখান থেকে তোমাদের এমনিতে নর্মালি কোশ্চেন হতে পারে যে কোন একটা পরমাণুর তৃতীয় শক্তি স্তরের এল এবং এম হিসাব করে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তৃতীয় শক্তি স্তর বলতে এন এর মান 3, এল মানে হলো এইটা, এম মানে হলো এইটা, অরবিটাল সংখ্যা হিসাব করো, ইলেকট্রন সংখ্যা হিসাব করো, তার মানে এই ছকটা পুরো এটি। আমাদের চতুর্থ শক্তি স্তর বলতে পারে, তখন আমরা 4 নম্বরের ক্ষেত্রে বসাবো, এন এর মান 4, 0, 1, 2, 3 হবে, তখন হবে 4s, 4p, 4d, 4n। তখন এখানে অতিরিক্ত হবে -3, -2, -1, 0, +1, +2 এবং +3। এখানে হবে 7, এখানে হবে 14টি। ব্যাস। তাহলে আমার যে শক্তি স্তরে বলুক না কেন, তাহলে বলছে যে চতুর্থ শক্তি, তাহলে চতুর্থ শক্তি স্তরে এল এবং এম হিসাব করে অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তাহলে চতুর্থ শক্তি স্তরে এল এর মান 4, এল হলো আমাদের এইটা, এম হলো এইটা, এইভাবে আমরা হিসাব করতে পারি। এখন আমাদের বলতে পারে যে বলতো 3f এর সম্ভব না অসম্ভব? উত্তর হলো অসম্ভব। কিন্তু কেন অসম্ভব? দেখো, এই মানটা কিন্তু এন এর মান, আর এটা হলো এল এর মান, এটা আমরা জানি। তো আমরা লিখব তৃতীয়, এটা 3 নম্বর শক্তি স্তর, 3f এর ক্ষেত্রে n = 3। আমরা জানি n = 3 হলে l = 0, 1, 2 হয়, এটা আমাদের জানা। n সমান যদি 3 হয়, l এর মান হবে 0, 1, 2 সূত্র অনুযায়ী। আমরা জানি 0 থেকে n-1 পর্যন্ত বিস্তৃত, কিন্তু f এর জন্য l এর মান কিন্তু 3 হওয়া প্রয়োজন। কারণ আমরা জানি এল এর মান 0 হলে এল এর মান 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। তাহলে f এর জন্য আমাদের এল এর মান কত দরকার? 3। কিন্তু 3 নম্বর শক্তি স্তরে কি আমাদের এল এর মান 3 আছে? নাই। কাজে এটা কি সম্ভব? না, অসম্ভব। কাজে কিন্তু f এর জন্য এল এর মান 3 হওয়া প্রয়োজন, যাহা তৃতীয় শক্তির স্তরে অনুপস্থিত। তাই 3f অসম্ভব। এইখানে অসম্ভব যে কোনো একটা জিনিসই তোমাকে দেওয়া যেতে পারে। মনে করো 2D কথা বলা হলো, 2Dও কিন্তু একটা অসম্ভব,
জিনিস। তো এখানে তো আমরা লিখবো, এখানে কি লিখবো, 2D এর ক্ষেত্রে n সমান সমান 2, এখানে n এর মান কত 2, আমরা জানি n এর মান 2 হলে l এর মান 0 আর 1 হবে, 1 হবে। কিন্তু তখন আমি d এর জন্য l এর মান, d এর জন্য l এর মান 2 হওয়া প্রয়োজন, এখানে আছে 2 নাই, যাহা এটা হবে কয় নাম্বার, দ্বিতীয় শক্তির স্তরে অনুপস্থিত, তাই 2D অসম্ভব। এখন গেল অসম্ভবের ব্যাপার। এখন আমরা আসছি যদি সম্ভবের বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখো সম্ভব কখন, কোনটা সম্ভব কখন সম্ভব নয়। তো এইখানে একটা জিনিস দেখো যে কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব। ধরো আমি 4F এর কথা বলি, 4F সম্ভব কি নয়, সম্ভব। কেন? আমি বলবো 4F এর জন্য n = 4, আমরা জানি n সমান সমান 4 হলে l সমান 0 1 2 3 হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কিন্তু না দিয়ে এখন আমরা তোমরা দেখবা f এর জন্য l এর মান 3 হওয়া প্রয়োজন, যাহা কয় নাম্বার, চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তরে কি হবে উপস্থিত, দেখো আছে কিনা, l এর মান 3, l এর মান 3 আছে, উপস্থিত, তাই করে সম্ভব। এই হলো কোনো একটা, যে কোনো একটা অরবিটাল সম্ভব কি না এটা আমরা এভাবে লিখতে পারি। তোমরা অনুরূপভাবে 2p এবং 1p সম্ভব আর অসম্ভব, 2p এবং 1p কোনটি সম্ভব কোনটি অসম্ভব এবং কেন, এটা তোমরা নিজেরা লিখবা এবং লেখার পর অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্স করবা, ছবি তুলে ইনবক্স করবা, আমি দেখব তোমরা কি লিখলা এবং সঠিক আছে কিনা। এরপর আমরা আসবো কোয়ান্টাম সংখ্যারই, স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমাদের আপাতত যতটুকু জানলে হবে ততটুকু আমি বলতেছি, পরবর্তীতে আরো তোমরা আস্তে আস্তে জানতে পারবা। তোমাদের বইয়ে যতটুকু আছে আপাতত আমি অতটুকু জানানোর চেষ্টা করতেছি। স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন মানে হচ্ছে ঘূর্ণন, স্পিন মানে হচ্ছে ঘূর্ণন। তোমরা লাঠিমের ঘূর্ণন দেখেছো, পৃথিবীর ঘূর্ণনের কথা শুনেছ, আরো এরকম ঘূর্ণন বলতে আমরা কোনো কিছু একটা জিনিসকে ঘোরা বোঝাই, ঘোরে ঘোরে, স্পিন মিন ঘূর্ণন। স্পিন কোয়ান্টাম সংখ্যা, একটা জিনিস আমি তোমাদের বলি, আমরা একটু আগে বলছিলাম একটি অরবিটালে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তার মানে অরবিটালে হচ্ছে ইলেকট্রনের অবস্থানের সম্ভাব্য সর্বশেষ অঞ্চল, যেখানে ইলেকট্রনের মানে পাওয়া যাবে। আমি এর আগে তোমাদের বলছিলাম যে আমার সর্বশেষ সম্ভাব্য অঞ্চল হচ্ছে আমার নিজ বাড়িভূমি, যেখানে আমার পাওয়া যাবে। কিন্তু আমার ঠিকানা যদি কেউ দেয় যে আমি বাংলাদেশের একজন নাগরিক, এটাও রাইট, কিন্তু সেটা আমার সম্ভাব্য সর্বশেষ অঞ্চল নয় বা চিহ্নিত অঞ্চল নয় যেখানে আমাকে পাওয়া যাবে। তার মানে বাংলাদেশে আমি বাস করি এটা যেমন ঠিক, তেমনি আমি বাংলাদেশের একটা নির্দিষ্ট জায়গায় বাস করি, এটাও আমার ঠিক। ঠিক ইলেকট্রনগুলোর ক্ষেত্রটা এরকম যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট স্থানে তো থাকে, প্রধান শক্তি স্তরের ভাগ উপশক্তি স্তর, উপশক্তি স্তরের ভাগ হচ্ছে অরবিটাল, সেই অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকে। তার মানে অরবিটাল হচ্ছে ইলেকট্রন অবস্থানের সর্বশেষ অঞ্চল। আর আমরা বলছিলাম একটি অরবিটালে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না। কেন পারে না সেটাও স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা ব্যাখ্যা করতে পারি। দেখো, যদি আমি একটা পরমাণুর কথা বিবেচনা করি, তার নিউক্লিয়াস, তাহলে তার একটা অরবিটাল, এখানে একটা ইলেকট্রন যদি থাকে, নিঃসন্দেহে একটা ইলেকট্রন এখানে কিংবা এখানে কিংবা এখানে কিংবা এখানে কিংবা এখানে থাকবে না, থাকবে ঠিক অপোজিটই। কারণ আমরা জানি সমধর্মী ইলেকট্রনগুলো
পরস্পরকে বিকর্ষণ করে। তো বিকর্ষণ করলে তো এরা থাকারই কথা না এক জায়গায়। নিউক্লিয়াসের আকর্ষণের কারণে এবং নিজস্ব বিকর্ষণের কারণে ওরা থাকতে পারে। বিকর্ষণ হলেও এইখানে এই বিকর্ষণ বলের মানটা তেমন কার্যকর হয় না। কেন কার্যকর হয় না? প্রশ্ন হলো এটাই। প্রশ্ন হলো ইলেকট্রনগুলো যখন এইখানে ঘোরে, এটা এইখানে আসলে এটা আসবে এখানে, এটা যখন এখানে আসবে এটা আসবে এখানে। অনুরূপভাবে যেখানেই ইলেকট্রনগুলো ঘুরুক, এই ঘোরার সময় তারা এরকম করে লাঠিমের মতো আগে ঘোরে। তার মানে ওখানে লাঠিমের মতো ঘুরতেছে সে, এখানে এটা লাঠিমের মতো ঘুরতেছে, সাথে সাথে কক্ষপথেও কিন্তু ঘুরতেছে। তার মানে ইলেকট্রনগুলো একই সাথে লাঠিমের মতো ঘোরে, সাথে কক্ষপথেও ঘোরে। তো একটা ঘরে ঘড়ির কাঁটার আবর্তনের দিকে, আর একটা ঘরে ঘড়ির কাঁটার আবর্তনের বিপরীত দিকে। তার মানে একটা ইলেকট্রন লাঠিমের মতো যখন এই পাশে ঘোরে, এটা ঘড়ির কাঁটার দিকে, তখন আরেকটা ইলেকট্রন ঠিক ঘড়ির কাঁটার আবর্তনের বিপরীত দিকে এইভাবে ঘোরে। মানে একটা লাঠিমের মতো, যেটা লাঠিমের মতো একটা ঘড়ি কাঁটা আবর্তনের দিকে ঘোরে, আর একটা ঘড়ি কাঁটা আবর্তনের বিপরীত দিকে ঘোরে। আমরা জানি কোনো চার্জযুক্ত বস্তু, কণা বা আয়ন বা যেটাই হোক, তারা ঘূর্ণনরত অবস্থায় থাকলে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তাহলে এটা যদি ধরো ঘড়ি কাঁটার আবর্তনের দিকে আমি ধরছি, এটা ঘুরতেছে ঘড়ি কাঁটার আবর্তনের দিকে, তাহলে ঘড়ি কাঁটার আবর্তনের দিকে যদি ঘোরে, তাহলে এটাকে আমরা বলবো, এটা যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি করবে, এটা যদি ঘড়ি কাঁটার আবর্তনের বিপরীত দিকে ঘোরে, তার বিপরীত চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। আর বিপরীত চৌম্বক ক্ষেত্র কিন্তু পরস্পরকে আকর্ষণ করে, যার জন্য তারা একটা পরমাণুতেই একটা পরমাণু অরবিটালে, একটা অরবিটালে দুইটা ইলেকট্রন অবস্থান করতে পারে। আমার কথা হলো 3 নম্বর ইলেকট্রন যদি আমি অবস্থান করাতে চাই, তাহলে এটা হয় ঘড়ি কাঁটার দিকে ঘুরতে হবে, নতুবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। যদি দিকে ঘোরে, এটার সাথে বিকর্ষণজনিত কারণে এটা ছিটকে চলে যাবে, কিংবা যদি বিপরীত দিকে ঘোরে, এটার সাথে বিকর্ষণের কারণে এটা ছিটকে চলে যাবে। তার মানে একটি অরবিটালে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে একই সাথে এরা এই পাশে ঘোরে, আর একটা ঘড়ি কাঁটার ইলেকট্রন লাঠির মতো ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, আর একটা তার বিপরীত দিকে ঘুরবে। যেটা ঘড়ি কাঁটার দিকে ঘোরে, সেটা যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে বা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, যেটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে লাঠির মতো, তার অর্থ এরকম নয় এটা এরকম এটা এরকম, এরকম না। এটা একই সাথে এরকম ঘোরে, কিন্তু লাঠিমের মতো যেটা ঘুরে চচ্চর করিয়া, সেটা হলো একটা ঘড়ি কাঁটার দিকে ঘুরে, আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে। তো ধরো এই ইলেকট্রনটা ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, তার ম্যাগনেটিক ফিল্ড পরমাণু অর্ধেক বরাবর কাজ করবে, আর এটাও কিন্তু পরমাণু অর্ধেক বরাবর কাজ করবে। কাজেই একটা পরমাণুতে ঘড়ি কাঁটার দিকের ঘূর্ণনটাকে আমি যদি প্লাস দ্বারা প্রকাশ করি, এবং ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনটাকে যদি আমি মাইনাস দ্বারা প্রকাশ করি, তো পরমাণুতে এই ইলেকট্রনটার প্রভাব হচ্ছে অর্ধাংশ, এবং এই ইলেকট্রনটার প্রভাব হচ্ছে অর্ধাংশ। অর্থাৎ প্লাস হাফ বলতে বোঝাচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, মাইনাস হাফ বলতে বোঝাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাচ্ছে, এবং তার পরমাণুতে এই ইলেকট্রনের সাথে কি বোঝাচ্ছে, তাদের কতটুকু ক্ষেত্র জুড়িয়া অধিকার আছে সেটা বোঝাচ্ছে। ঠিক স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা এটা কি বোঝানো হয়? স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস এর মান প্লাস হাফ এবং মাইনাস হাফ। এ হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখানে বলছে ইলেকট্রন নিজ অক্ষের উপর ঘড়ি কাঁটা আবর্তনের দিকে বা তার বিপরীত দিকে লাঠিমের মতো ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসকে পরিক্রমণ করে। নিজ অক্ষের চতুর্দিকে ইলেকট্রনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে এস দ্বারা প্রকাশ করা হয়। এস এর দুটি মান আছে, একটা প্লাস হাফ, একটা কি মাইনাস হাফ। প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনের দুটি ইলেকট্রন আবর্তন করে। তার মানে একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন যে থাকতে পারে না, এটা আবারও প্রমাণিত হইল। এস স্পিন কোয়ান্টাম সংখ্যা। এরপরে আমরা শিখব হচ্ছে, তোমাদের 4 পিরিয়ডে বইয়ে দেখবা, 4 পিরিয়ড একটা শখ আছে, শখটা তোমরা দেখবা। শখের কোন অংশটা বুঝবে না আমি
পরবর্তী লেকচারে তোমরা এই সবগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এখানে সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এখন তোমরা খালি একটু দেখবা। যেমন আমরা পি এর 3টে অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড, এবং ডি এর 5টা অরবিটাল আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এরকম 5টা এফ এর 7টা অরবিটাল আছে। তো এরকম অরবিটালগুলো আমরা যেমন পি এর ক্ষেত্রে আমরা +1, 0, -1। তো আমি যদি পি এক্স বলি, এটাকে পি ওয়াই, এটাকে পি জেড বলি, তাহলে +1 এর জন্য পি এক্স, পি ওয়াই এর জন্য 0 এবং পি জেড এর জন্য -1 হবে। তো এগুলো বিভিন্ন বইয়ে আসলে বিভিন্ন রকম দেওয়া আছে, তো এটা খুব একটা ভেরি করে না। মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত, অথবা প্লাস থেকে শুরু করে মাইনাস পর্যন্ত যেহেতু, তো কাজে এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নেই। 4 নাম্বার পিরিয়ডে তোমরা এগুলো সবগুলো একটু দেখবা। আমি দেখার পর যদি বলি তাহলে তোমরা বেশি ভালো করে বুঝবা। এরপরে আমরা ইলেকট্রন বিন্যাস শিখব। ইলেকট্রন বিন্যাস সাথে আমরা শিখব আফবাউ নীতি। তো ইলেকট্রন বিন্যাস তোমরা 19 হয়তো শিখে থাকতে পারো। ইলেকট্রন বিন্যাস জটিল কিছু নয়। ইলেকট্রন বিন্যাসের কয়েকটা পদ্ধতি আছে। সেই পদ্ধতির মধ্যে আছে সর্বপ্রথম ডায়াগ্রাম পদ্ধতি, তারপরে আছে উপস্তর পদ্ধতি বা আফবাউ নীতি, তারপরে আছে হুন্ডের নিয়ম এবং পলির বর্জন নীতি। তো এগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি। ইলেকট্রন বিন্যাসটা কি? কোন একটা পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে বা বিন্যস্ত অবস্থায় থাকে তা দেখার জন্য যে বিশেষ প্রক্রিয়াটা ব্যবহার করি আমরা, এটার নাম হচ্ছে ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে থাকে তা দেখার জন্য যে প্রকরণ বা দেখার জন্য যে বিন্যাস প্রকৃতি, এটার নাম হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখন এই ইলেকট্রনগুলো পরমাণুতে কিভাবে অবস্থান করে, এইটা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করতে চাইছেন। যে পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে, পরীক্ষা নিরীক্ষা করে যে এভাবে ইলেকট্রনগুলো থাকলে একটা পরমাণু এই ধর্মগুলো প্রদর্শন করতে পারে। এখন এই যে ইলেকট্রনের যে ধর্মগুলো বা যা ইলেকট্রনগুলো কেমনে থাকলে কিভাবে একটা পরমাণু ধর্ম ব্যাখ্যা করা যায়, তাকে নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় মতবাদ দিলেও আফবাউ নীতিটা অনেক অংশে সফল, তবে কিছু অংশে বিফলও আছে। তো আফবাউ নীতিতে আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো, তারপর আফবাউ নীতিটা শিখবো। আগে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস হলো যে আফবাউ নীতিতে আমরা জানি, আমরা এভাবে সাধারণত করে থাকি 1 2 3 4 5 6 7 8। অনেকে এটা বাইরে দিতে চেষ্টা করে, কিন্তু ঘরগুলো বর্গ আকৃতির না হলে এটা মিলতে চায় না। এরপরে এইটা আমাদের একটা, আমরা এতে গেলাম, এটা হলো 1, এটা হলো 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8। 2 এর ঘরে সব 2 দিয়ে দিলাম, 3 তে সব 3, 4, 5, 6, 7। এর বাইরে আসলে ইলেকট্রন বিন্যাসে এখন কোনো আবিষ্কার হয়নি, সেজন্য এটা দিয়েই আনা। এস 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 এস, পি পি পি, ডি 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 এবং এফ এফ। এখন আমরা এই দিক দিয়ে ইলেকট্রন ঢুকে আমরা এই যে এইভাবে দেখো, কর্নার টু কর্নার, এটা তোমরা সুন্দর করে আর্ট করে আমাকে অবশ্যই ইনবক্স করবা। তো প্রথমে আমাদের ইলেকট্রন ঢুকলো 1s এ।
দেন 1s শেষ, কোথা থেকে ঢোকা শুরু করলো 2s, 1906 হয়তো বা, দেন 2p 3s, 2p 3s, 2p তারপর 3s, দেন 3p 4s, দেখো এই 3p 4s, দেন 3d 4p 5s, 4p 5s, এরপরে 4d 5p 6s, 4d 5p 6s, এরপরে আছে 4a 5d, 4a 5d, 4a 5d, 6p 7s, 6p 7s, এরপরে আছে 5a 6d 7p এবং 8s। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের আফবাও নীতি। তো আমরা নীতিটা এখনো পড়িনি, জাস্ট আমরা ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় এইটা আপাতত আমরা শিখতে চাচ্ছি। তো এই অনুযায়ী আমরা ইলেকট্রনগুলো কিন্তু বসাই দিই এবং কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাস করি। তো এটাকে শর্টকাটে এমনিতে মনে রাখার জন্য এত বড় পদ্ধতি না হলে অনেকে এভাবে মনে রাখে যে 0 0 পিয়া 0 পিয়া 0, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। তার মানে 16 16 দুইবার, পিয়া 0 পিয়া 0 দুইবার, ডিপিএস ডিপিএস দুইবার, এফডিপিএস এফডিপিএস, ফিক্সড ডিপোজিট সিস্টেম। টাকা জমাইলে খারাপ না। তো যাই হোক, তো এখানে এস এর মান প্রথমে 1 দিয়ে শুরু, S1, তারপরে S2, তারপরে S3, তারপরে S4, এরকম তারপরে S5, তারপরে S6, তারপরে S7, তারপরে S8। আর পি সিরিয়ালে 2 নাম্বার 2 দিয়ে শুরু করবা, প্রথমে P2, তারপরে P-তে 3, তারপরে P-তে 4, তারপরে P-তে 5, তারপরে P-তে 6 এবং এটাতে 7p। ডি সিরিয়াল নাম্বার 3, 3 দিয়ে শুরু করো, 3, এটাতে হলো 4, তারপরে 5d, তারপর 6d এবং F4 দিয়ে শুরু, 4 5। তো এই সূত্র যদি একই, জাস্ট এটা মনে রাখার সুবিধার্থে, এটা কোনো নিয়ম নীতির মধ্যে পড়ে না। তো এখন আমরা ইলেকট্রন বিন্যাসে আমরা জানি এস এর একটি অরবিটাল ইলেকট্রন ধরতে পারে 2টি, পি এর 3টি অরবিটাল ইলেকট্রন ধরতে পারে 6টি, ডি এর 5টি অরবিটাল ইলেকট্রন ধরতে পারে 10টি ও এফ এর অরবিটাল 60টি ইলেকট্রন ধরে 14টি। সে অনুযায়ী যদি আমরা ধরো আমি নর্মালি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, 1s প্রথমে আছে আমরা 2, তারপরে কত আছে 2s, 2 কারণ ইলেকট্রন ধারণ ক্ষমতা প্রথমে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বলেই দিতে হয়, 2p 6, তাহলে 2 এবং 2 4 6 10, আমাদের ধরো 11, তারপরে 3s, এস এর ধারণ ক্ষমতা 2 কিন্তু সে 12টা হয়ে যায়, লাস্ট স্তরে আমি যতটা লাগবে ঠিক অতটাই দেব। মনে রাখবে ধারণ ক্ষমতার অতিরিক্ত ইলেকট্রন কখনোই হবে না, আর একটা পূরণ না হওয়া পর্যন্ত একটা সাধারণত যাবে না, এটা পূরণ করে তারপরটা যাইতে হবে, তারপরটা পূরণ করে তারপরটা যাইতে হবে, এভাবে সর্বশেষ স্তরে যদি আমাদের ইলেকট্রন শর্ট হয় কোনো সমস্যা নেই। তো এটা আমরা বলি প্রথম স্তর, এটাও 2, এটাও 2, এটা দ্বিতীয় স্তর, এটা হলো তৃতীয় স্তর। প্রথম স্তরকে আমরা বলি কে সেল, এল সেল, এম সেল। তাহলে এটাকে আমরা বলি প্রথম স্তর, এটা হলো কে সেল, এল সেল, এম সেল। কে সেল ইলেকট্রন আছে 2টি, এল সেলে আছে 8টি, ফোটা দিলাম না, এমনি দেখালাম, আপনারা এটা আবার ঝামেলা করবে। 1 2 3 4 5 6 7 8, জোড়া জোড়া দেখানো অর্থ হচ্ছে অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকতে পারে, এইভাবে দেখানো যায়। আচ্ছা, 3s আছে 8টি, এটা হলো আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। অনুরূপভাবে যদি আমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতাম, ক্লোরিন 17, এটা তখন সিএল কত 17, তাহলে আমাদের তখন এটা 2 হবে, 10 আর 12 হইল, তার মানে আমাদের এই পর্যন্ত হইল। তারপরে আছে 3p, 3p তখন কত হবে, 6 দিলে 18, 5 দিলে 17, 3 নম্বর স্তরে ইলেকট্রন 7টা, 1 2 3 4 5 6 7টা, তখন এটা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তো এমনি নর্মালি এই ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা 19 শিখছো, এগুলো নিয়ে আমাদের কোনো ব্যাপার না।
ইলেকট্রন বিন্যাসের মেইন ব্যাপারটা হচ্ছে যে কিছু তো সাধারণ ইলেকট্রন বিন্যাসগুলো আমরা করতেই পারি, তো তার মধ্যে কিছু নিয়ম কানুন আছে। দেখো আমি ধরো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চাচ্ছি, ক্যালসিয়াম 20, তাহলে 1s2 2s2 2p6, আমরা সূত্র বসাচ্ছি 3s2 3p6 তারপরে 4s2, আমার ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষ। এখন এটা প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, এটা তৃতীয় স্তর, এটা চতুর্থ স্তর, এটা নিয়ে তো আপত্তি নাই। 2 নম্বর স্তর, 3 নম্বর, 4 নম্বর স্তর, স্তরগুলো সাজানো আছে, এটা নিয়েও আমার কোনো টেনশন নাই। তাহলে এখন সমস্যাটা কোথায়? সমস্যা কিছুই না, এইখানে যে আমাদের যে জিনিসটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে শর্টকাট কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা প্রয়োগ করতে পারি কিভাবে? এই থেকে 4s এর আগ পর্যন্ত দেখো 6 আর 2 8, 8 আর 6 হলো 14, 15, 16, 17, 18, 18 পর্যন্ত বলো তো কার ইলেকট্রন বিন্যাস? কার 18 পারমাণবিক সংখ্যা কার? আর্গন, আর্গন। তাহলে এটি হলো আর্গন। এই আর্গনের পর 4s2 দিয়ে, কেউ থার্ড ব্র্যাকেট দিয়েও আর্গনটাকে রাখে, সমস্যা নাই, আর্গন দিয়ে 4s2 দিলেই আমাদের এই ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল। এটা হলো শর্টকাট নিয়ম। অর্থাৎ প্রত্যেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখবা যে নিষ্ক্রিয় গ্যাসের গঠন পর্যন্ত একটা অংশ এবং বাকি একটা অংশ থাকে, তো সেই অংশটাকে তুমি আলাদা করে দিলেই এবং নিষ্ক্রিয় গ্যাসটা লিখলেই শর্টকাট ইলেকট্রন বিন্যাস বলা হয়। এভাবে আমরা করতে পারি। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, সোডিয়াম 11, 1s2 2s2 2p6 3s1, তাহলে এই 1s2 2s2 2p6 এটা 1s, এই পর্যন্ত দেখো 6 2 8 9 10 নিয়নের ইলেকট্রন বিন্যাস এই পর্যন্ত নিয়ন। আর আছে 3s1। আমরা অনুভাবে অ্যালুমিনিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি 13, 1s2 2s2 2p6 3s1 আর 3s2 3p1, এই পর্যন্ত নিয়নের ইলেকট্রন বিন্যাস। নিয়ন 10, 6 10 নিয়ন। তারপরে 3s2 3p1, এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের শর্টকাট ইলেকট্রন বিন্যাস। আমরা যাবো এখন ডিতে ইলেকট্রন বিন্যাস কিভাবে করব। ডি এর ক্ষেত্রে বেশ কিছু ব্যতিক্রম আছে, আমরা এই ব্যতিক্রমগুলো জানবো এবং ডি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানবো। আগে ফার্স্ট স্ক্যান্ডিয়াম Sc21 ইলেকট্রন বিন্যাস আমরা করব। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1, এগুলো আব্বা নীতি অনুযায়ী আমি সরাসরি বসাইলাম ইলেকট্রন বিন্যাস। তোমাদের একটা কথা বলি, মনে রাখবা, ইলেকট্রন বিন্যাসের দুইটা পদ্ধতির সমন্বয়কে বলা হয় ইলেকট্রন বিন্যাস। পদ্ধতি নাম 1, এক নাম্বার হচ্ছে ভিন্ন ইলেকট্রনকে বিন্যস্ত করা, অর্থাৎ প্রথমে কম শক্তির স্তর তার চেয়ে উচ্চতর শক্তির স্তরে ইলেকট্রন প্রবেশ করানো, সেই অনুযায়ী যে সূত্র আছে সেটা। এবং দ্বিতীয়ত হচ্ছে স্তর বিন্যাস। আমার এখানে ইলেকট্রন কোনটার পর কোনটাতে ঢুকে আমি শিখে প্রবেশ করাইছি। এরপর যখন 2 2 4 6 10 12 18 19 20 21, কিন্তু আমার স্তর বিন্যাস নেই। 1 নম্বরের পর 2 নম্বর তা ঠিক আছে, 3 নম্বর 4 নম্বর আবার 3। ইলেকট্রন বিন্যাস ঠিক থাকলে আমার স্তর বিন্যাস নেই। তাহলে স্তর বিন্যাস যদি আমি ধরি 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2, জাস্ট 1 2 3 4। এখন দেখো এই আমি 4টে স্তরকে আলাদা আলাদা করে ফেলছি। আমার এই ইলেকট্রন বিন্যাস থেকে শুধু আমি স্তর বিন্যাস করছি। এখন কথা হলো যে স্যার আমরা যদি ফার্স্টে 3dটা দিতাম, কারণ ডি এর ধারণ ক্ষমতা 10টি, এখন তাহলে এসি ইলেকট্রনই পাবে না। কাজে ইলেকট্রন যেটার পর যেটা ঢোকার কথা সেটাই ঢুকবে। শুধু একে সাজে রাখার সময় তোমার যদি মাথায় বুদ্ধি ভালো থাকে, তাহলে তুমি এখানেই একবারে করবা কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 তারপরে 3d1 হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। তারপর সূত্র অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করে স্তর বিন্যাস করতে পারো, অথবা বুদ্ধি যদি একবারে থাকে তাহলে একবারে স্তর বিন্যাস ইলেকট্রন, কিন্তু মনে করো ফোরেসে এক ইলেকট্রন দিতে হবে, তারপরে 3d তে ইলেকট্রন প্রবেশ করাতে হবে। এরকম যদি আমি স্ক্যান্ডিয়ামের পর টাইটেনিয়ামের করি,
বা ভ্যানাডিয়ামের করি ভ্যানাডিয়াম 23, কোনো সমস্যা নাই। এখানে ইলেকট্রন আমাদের ঠিকই থাকবে, খালি ডিতে 3টা দিলেই হয়ে গেল, এখানে 3টা দিলেই হয়ে গেল। তো একই কাহিনী সব। এখন আমাদের এভাবে আমরা মোটামুটি ডি এর সকল ইলেকট্রন বিন্যাস করতে পারবো, কিন্তু ডি এর কিছু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমগুলো কি কি? ডি এর ব্যতিক্রম কিন্তু অনেকগুলো। তার মানে 3ডির ব্যতিক্রম আছে, 4ডির ব্যতিক্রম আছে এবং 5ডির ব্যতিক্রম আছে। তো আমি 3ডি এবং 4ডির ব্যতিক্রম নিয়ে শুধু আজকে আলোচনা করব, এর বাইরে নয়। 3ডির ব্যতিক্রমগুলো আমাদের কি? 3ডির ব্যতিক্রম হলো যে 3ডিতে কখনো 4টি ইলেকট্রন আসে, সেটা 3d5 করতে হয়, বলা হয় স্থিতিশীলতা অর্জন জন্য। আসলে ব্যতিক্রমী। 3ডির ক্ষেত্রে শুধু স্থিতিশীলতা অর্জন করার জন্য 4 থেকে 5-এ পরিণত করতে হয়, এবং 3ডি যদি 9 আসে সেটা 3d10-এ পরিণত করতে হয়। যেমন আমরা ক্রোমিয়াম 24 ইলেকট্রন বিন্যাস যদি করি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d। আমি 3d পাশে লিখতাম, তো একবারে সাথে লিখলাম, 4 দিলে আমার 24 হচ্ছে। কিন্তু আমি বলছি যে এটা 4 থাকলে এটাকে 3ডির ক্ষেত্রে 5 করতে হবে, তখন এখান থেকে একটা ইলেকট্রন চলে আসবে। এসে ক্রোমিয়াম। অনুরূপভাবে কপারের যদি আমি 29 ইলেকট্রন বিন্যাস করি, তো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d আসবে 9। তোমরা গুনে দেখবা 20 9 29, কিন্তু বলা হয়েছে ডিতে যদি 9 আসে সেটাকে আমাদের বানাতে হবে 10 3ডির ক্ষেত্রে 1। এগুলো 3ডির ব্যতিক্রম। এবার আমি 4ডির ব্যতিক্রম, তাহলে 1 থেকে 30 পর্যন্ত আমাদের ইলেকট্রন বিন্যাসের কোনো ঝামেলা রইল না। আমি এবার 4ডির ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্তই, পরের দিন আমরা 5ডি নিয়ে আলোচনা করব। 4ডির ব্যাপক ব্যতিক্রম আছে। 4ডিতে কখনো 3 হয় না। 4ডি 3 থাকলে সেটা 4d4 করতে হয়, ওই একইভাবে ইলেকট্রনটা একটা চলে আসবে। 4ডি যদি 4 থাকে সেটা 4d5 করতে হয়। 4ডি যদি 5 থাকে 4d6 করতে হয়। 4ডি যদি 6 থাকে 4d7 করতে হয়। 4ডি যদি 7 থাকে 4d8 করতে হয়, এবং 4ডি যদি 8 থাকে 4d10 করতে হয়। 4ডি যদি 9 আসে তাহলেও 4d10 করতে হয়। তাহলে 3 আসলে 4 করতে হবে, 4 আসলে 5 করতে হবে, 5 থাকলে 6 আসলে 7, 7 থাকলে 8, 8 থাকলে 10, 9 থাকলেও 10। তো আমি তোমাদের বইয়ের এই পর্যায় সারণী একটা আছে, দেখবা খুলে। পর্যায় সারণী 41 নম্বর মৌল নাইওবিয়াম থেকে শুরু করে মৌল সিলভার 47 নম্বর মৌল পর্যন্ত এই ইলেকট্রন বিন্যাসগুলো দেওয়া আছে। 41 থেকে 47 পর্যন্ত নাইওবিয়াম, মলিবডেনাম, টেকনেশিয়াম, রুথিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম এবং সিলভার, এই মৌল কয়টার ইলেকট্রন বিন্যাসও নিচেই দেখবা তোমাদের সংক্ষেপ করে দেওয়া আছে। আমি একটা ইলেকট্রন বিন্যাস তোমাদের দেখাই। নাইওবিয়াম 41 নম্বর মৌল, Nb41, 1s2 2s2 2p6 3s2, আমি নিচে লিখলাম 3p6 4s2। আমি একবার স্তর বিন্যাস করলাম, নাকি তোমরা বুঝবে না? আচ্ছা আমি আগে দেখাই। 4s2 3d10 30, তারপরে আছে 4p6 36, তারপরে আছে 5s2 এবং 38, তারপর আছে 4d, 5s2 পর আছে 4d। আচ্ছা 4d তাহলে 38 39 40 41, এটা 3। কিন্তু আমি বলছি 4dতে যদি 3 থাকে সেটাকে আমাদের 4 করতে হবে, এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে। এরপর আমি স্তর বিন্যাস করব। স্তর বিন্যাস কি? প্রথমে 1s2, তারপরে 2s2 2p6
তারপরে 3s2 3p6 এবং 3d10। এরপরে আছে 4s2, এই যে 4s2, তারপরে 4p6, তারপরে 4d4 এবং লাস্ট আছে 5s1। এটা হচ্ছে মূল ইলেকট্রন বিন্যাসটা। তো আমরা এখানে দেখলাম যে আমাদের ছিল কিন্তু এখানে 3, এখানে ছিল 2। তো আমি বলছি 4d তে 3 থেকে সেটা 4 করতে হবে, এখান থেকে একটা ইলেকট্রন চলে আসবে, আমরা তাই করছি। এটা নাইওবিয়াম। এবার মলিবডেনামের ইলেকট্রন 4 আসবে, সেটাকে 5 বানাইতে হবে, 5 আসলে 6 বানাইতে হবে। আমি একবার প্যালাডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখেছি 8 থেকে 10 কিভাবে করতে হবে, 8 থেকে 10। তো আমি একবারে এটা করার জন্য, তো প্যালাডিয়াম পিডি 46 নাম্বার হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। আমি সাজাইলাম না প্রথমে, আমি জাস্ট ইলেকট্রন বোঝানোর জন্য। তারপরে 4p6 5s2 4d, সেখানে লিখি 4d কত হবে 46 হলে হতে গেলে এখানে 36 37 38 39 40 41 42 43 44 45 46 8 হবে। তো বলা হয়েছে দেখো 4d যদি 8 থেকে সেটা 4d 10 করতে হয়, তার মানে এটা 10 হয়ে যাবে, তখন এটা 0, এটা থাকবে না। এখন আমি এটাকে সাজাবো, তাহলে আমি সাজাবো কেমনে? 1s2 2s2 2p6, তাহলে 1 হইলো 2 হইলো 3 তে যাই 3s2 3p6 এবং 3d10 আর 3 9। এরপরে আসো 1 হইলো 2 হইলো 3 আর 4 4s2 4p6 4d10 5s0 না লিখলেও চলবে, 5s9 এখানে না লিখলেও চলবে। এখন হইলো এটা হলো 0। এখন তোমরা দেখো 2 আর 2 4 4 10 2 12 18 18 10 28 29 30 36 36 পর্যন্ত কিন্তু কিপ্টনের ইলেকট্রন বিন্যাস 36। তার মানে কিপ্টনের পর আমরা যদি 4d10 দিই তাহলে এই ইলেকট্রন বিন্যাসের শর্টকাট পদ্ধতি হয়ে গেল। তার মানে 8 থেকে 10 হবে এরকম। তোমরা ওখানে দেখবে ইলেকট্রন বিন্যাস শর্টকাট দেওয়া আছে তোমার বইয়ে, পর্যায় সারণীর যে অংশটা আছে এই বইয়ে প্রথমেই। তারপর নাইওবিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখবে 4d 4 5s1, কিপ্টনের পর তারপরে মলিবডেনাম 4d 5 5s1 5, তারপরে 4d6 5s1, এভাবে এই কটা ইলেকট্রন বিন্যাস তোমাদের দেওয়া আছে। 4d পর্যন্ত আমরা ব্যতিক্রম নিয়ে আজকে আলোচনা করলাম। পরবর্তী দিনে আমরা বাকিগুলো আলোচনা করবো, এর ব্যতিক্রম এবং বাকি দিয়ে ব্যতিক্রমগুলো।